বিশ্ব রাজনীতির মঞ্চ একটা খেলাঘর, যেখানে বড় দেশগুলো ছোট দেশগুলোদের নিয়ে খেলে। ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হোয়াইট হাউসে প্রথমবার স্বাগত জানালেন, তখন তিনি তীক্ষ্ণভাবে জেলেনস্কিকে বলেছিলেন, "ইউ ডোন্ট হ্যাভ এনি কার্ডস ইন ইউর হ্যান্ড।" You don't have the cards right now. With us, you start having cards. Right now, you don't. You're playing cards. You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. তোমার হাতে আর কোনো কার্ড বাকি নেই। এই মন্তব্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে আর কয়টি তাস বা কার্ড অবশিষ্ট রয়েছে? কারণ বিগত 2 বছর ধরে তিনি চুক্তির টেবিলে অ্যামাজন বনের সমান পরিমাণ তাস পুড়িয়ে ফেলেছেন। আন্তর্জাতিক নেতাদের মধ্যে সদিচ্ছার সঞ্চয় তার শুরু থেকেই ছিল না। তার কৌশল ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ছাতা ব্যবহার করে বিশ্ব নেতাদের নিজের এজেন্ডা সমর্থন করতে বাধ্য করা। গাজা ধ্বংস এবং ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে এমন কোনো হেতু কি তিনি বাকি রেখেছেন যা তিনি পুড়িয়ে দেননি? তা সত্ত্বেও নেতানিয়াহু এবং পশ্চিমা বিশ্বের কিছু নেতা আজ গাজার নেতৃত্বকে যুদ্ধের সমাপ্তি এবং প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু ইসরায়েলি সরকারের দীর্ঘদিনের কার্যকলাপের দিকে তাকালে প্রশ্ন জাগে, যে সরকার বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে বলে ইতিহাস সাক্ষী দেয়, সেই সরকারের কথায় ফিলিস্তিনি নেতৃত্ব কিভাবে আস্থা রাখবে? পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের নেতারাই বা কিভাবে বিশ্বাস করবে যে ইসরায়েল আর অন্যায় করবে না? আর এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্লেষকরা বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু শাসনকালে ইসরায়েলি সরকারের একের পর এক প্রতারণামূলক কাজ এবং অসৎ কার্যকলাপ যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করার মতো বিশ্বাসযোগ্যতাকে বিপন্ন করে তুলেছে। এই নজিরবিহীন পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কি সত্যি শান্তি আনবে, নাকি এটি কেবলই ইসরায়েলি সামরিক কার্যকলাপের এক নতুন অধ্যায়ের সূচনা? এই সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্ব, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ইসরায়েলি সরকারের বেইমানি এবং চুক্তিভঙ্গের ইতিহাস আজকের নতুন নয়। ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং বা সংক্ষেপে যাকে IMEU বলা হয়, এর তথ্য অনুযায়ী 1949 থেকে 2012 সাল পর্যন্ত ইসরায়েলি সরকারের যুদ্ধবিরতি ভঙ্গের ইতিহাস এর বেশ কিছু নজির তুলে ধরেছে, যা প্রতিটি চুক্তি স্বাক্ষরের পর জন্ম নেওয়া সামান্য আশাকেও বারবার ধ্বংস করেছে। প্রথমেই আসি 1956 সালের সুয়েজ সংকট। 1956 সালে ইসরায়েল ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে ষড়যন্ত্র করে 1949 সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। তারা মিশর আক্রমণ করে এবং সিনাই উপদ্বীপ দখল করে নেয়। মজার বিষয় হলো, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট আইজেনহাওয়ারের তীব্র চাপের মুখেই ইসরায়েল শেষ পর্যন্ত সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছিল। এই ঘটনায় স্পষ্ট করে যে আন্তর্জাতিক চাপ ছাড়া চুক্তি মানার কোনো আগ্রহ ইসরায়েলের ছিল না। দ্বিতীয় দফায় 1967 সালের 6 দিনের যুদ্ধ। 1967 সালের 6 দিনের যুদ্ধ, যা ইসরায়েলি সরকার নিজেদের আত্মরক্ষার চেষ্টা বলে দাবি করে, সেখানেও ইসরায়েল 1949 সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মিশর ও সিরিয়ার বিরুদ্ধে অতর্কিত হামলা চালায়। ইসরায়েল দাবি করেছিল মিশর আসন্ন হামলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ইসরায়েলি নেতারা ভালো করেই জানতেন মিশর কোনো গুরুতর হুমকি নয়। খোদ ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ইৎজাক রাবিন 1968 সালের এক সাক্ষাৎকারে বলেন, "আমি বিশ্বাস করি না নাসের যুদ্ধ চেয়েছিলেন। তিনি জানতেন এবং আমরাও জানতাম।" এই স্বীকারোক্তি চুক্তির প্রতি ইসরায়েলি সরকারের অবজ্ঞাকে স্পষ্ট করে। তৃতীয় দফার ভঙ্গ। 1973 সালের ইয়ম কিপ্পুর যুদ্ধ। 1973 সালে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন যখন ইয়ম কিপ্পুর যুদ্ধের অবসানে একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যবস্থা করেছিল, তখন ইসরায়েল সেই চুক্তিও লঙ্ঘন করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সবুজ সংকেত পেয়ে ইসরায়েল এই চুক্তি ভঙ্গ করে। পরবর্তীতে ডিক্লাসিফাইড মার্কিন নথি থেকে জানা যায়, কিসিঞ্জার ইসরায়েলিদের বলেছিলেন তারা যুদ্ধবিরতি মানতে সামান্য বেশি সময় নিতে পারে,
এই ঘটনা প্রমাণ করে ইসরায়েল কেবল আন্তর্জাতিক মদদের জোরেই বারবার যুদ্ধবিরতিকে উপেক্ষা করছে। 1980 এবং 90 দশকে নৃশংসতার ধারা। 1981 সালের লেবানন যুদ্ধমন্ত্রী এরিয়েল শ্যারনের অধীনে ইসরায়েল লেবাননে পিএলওর সঙ্গে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া 9 মাসের যুদ্ধবিরতি আবারও লঙ্ঘন করে। শ্যারনের লক্ষ্য ছিল লেবাননে একটি বড় আকারের আক্রমণের অজুহাত তৈরি করা। 1988 সালে এপ্রিল মাসে ইসরায়েল তিউনিসিয়ায় পিএলওর সিনিয়র নেতা খলিল আল ওয়াজিরকে হত্যা করে এমন সময় যখন রোনাল্ড রিগানের প্রশাসন ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি স্থাপনের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার চেষ্টা করছিল। এই হত্যাকাণ্ড আলোচনা প্রক্রিয়াকে সরাসরি নস্যাৎ করে দেয়। নৃশংস রাজনৈতিক হত্যা যে ইসরায়েলি সরকারের কাছে একটি সাধারণ কৌশল তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়। 2001 সালের 23 নভেম্বর ইসরায়েল হামাসের সিনিয়র সদস্য মাহমুদ আবু হানুদকে হত্যা করে। তখন হামাস অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে লক্ষ্যবস্তুকে হামলা না চালানোর জন্য পিএলও প্রধান ইয়াসির আরাফাতের সঙ্গে একটি চুক্তি মেনে চলছিল। এই হামলাকে অনেক বিশ্লেষক চলমান আলোচনার প্রক্রিয়াকে নস্যাৎ করার একটি কৌশল হিসাবে বর্ণনা করেন। 2012 সালের যুদ্ধবিরতির চূড়ান্ত লঙ্ঘন। 2012 সালের 9 মার্চ ইসরায়েল মিশরের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ভিত্তিক পপুলার রেজিস্ট্যান্স কমিটিজ বা পিআরসি এর প্রধানকে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ড গাজায় নতুন করে সহিংসতার জন্ম দেয়, যেখানে অন্তত 2 ডজন ফিলিস্তিনি নিহত হন, যার মধ্যে কমপক্ষে 4 জন বেসামরিক নাগরিকও ছিলেন। ঐতিহাসিক এই নজিরগুলো প্রমাণ করে যে চুক্তি স্বাক্ষর করার পরও ইসরায়েলি সরকার বারবার নিজেদের কথা রাখতে ব্যর্থ হয়েছে। এই কারণেই বিশ্বের বিভিন্ন মহল থেকে ইসরায়েলি সরকারকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও অভিযুক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে 2025 সালের জানুয়ারিতে গাজা যুদ্ধের সময়ও ইসরায়েলি সরকারের অসৎ কার্যকলাপের ধারা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু যেন চুক্তিভঙ্গের এক রেকর্ড তৈরি করেছেন। 15 জানুয়ারি 2025 সালে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও এর পরপরই ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা, ড্রোন হামলা এবং সরাসরি গুলির মাধ্যমে শত শত ফিলিস্তিনিকে হত্যা ও আহত করেন। যুদ্ধবিরতির মাত্র একদিন পর ইসরায়েলি বিমান হামলায় এক রাতেই 73 জন ফিলিস্তিনি নিহত হন। বিভিন্ন প্রতিবেদনে এই চুক্তিভঙ্গের সংখ্যা প্রকাশ করেছে, যা খুবই উদ্বেগজনক। মিডল ইস্ট মনিটর যুদ্ধবিরতির মাত্র 24 দিনের মধ্যে ইসরায়েল 265 বার চুক্তি লঙ্ঘন করে। এর মধ্যে ছিল সামরিক অনুপ্রবেশ, গোলাগুলি, বিমান হামলা, নজরদারি বৃদ্ধি, মানবিক সহায়তায় বাধা এবং ফিলিস্তিনি বন্দীদের অধিকার লঙ্ঘন। 2025 সালের মার্চের শুরুতে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে অভিযোগ করা হয় ইসরায়েল মাত্র 6 সপ্তাহের কিছু বেশি সময়ে চুক্তি শর্ত 962 বার লঙ্ঘন করেছে, যা দৈনিক গড়ে 23টি চুক্তি লঙ্ঘনের সমান। এই হামলায় 116 জনেরও বেশি মানুষ নিহত এবং 490 জন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়। এই নজিরবিহীন চুক্তিভঙ্গ প্রমাণ করে চুক্তির শর্তাবলী নিয়ে আলাপ আলোচনা চললেও সামরিক আগ্রাসন থামানোর কোনো আগ্রহ ইসরায়েল সরকারের ছিল না। এই ধারাবাহিক হত্যাকাণ্ড এবং চুক্তি লঙ্ঘনই আন্তর্জাতিক সমালোচকদের কাছে ইসরায়েলি সরকারের নৃশংস হত্যা করার নেশার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েল কেবল গাজার সঙ্গেই নয়, লেবাননের সঙ্গেও তার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। হিজবুল্লাহর সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী ইসরায়েলি সরকারের 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ইসরায়েল সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। উল্টো তারা লেবাননে বিমান হামলা অব্যাহত রাখে, যা লেবাননের সীমান্তকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এমনকি তারা লেবাননের লিটানি নদীর উত্তরেও মাঝে মাঝে হামলা চালায়, যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও তারা সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে। নেতানিয়াহুর সমস্যাটি কেবল সামরিক নয়, তার মূল সমস্যাটি অভ্যন্তরীণ রাজনীতিতেও। আমেরিকান কনজারভেটিভ পত্রিকা 3 জুলাই 2025 তারিখে সতর্ক করেছিল গাজা যুদ্ধবিরতির উপর বাজি ধরবেন না, কারণ নেতানিয়াহুকে ক্রমাগত তার চরমপন্থী ঘরোয়া রাজনীতি সামলাতে হচ্ছে। ইতামার বেন গাভির
এবং বেজালেল স্মটরিচের মতো উগ্র জাতীয়তাবাদী আরব বিরোধী চরমপন্থীরা নেতানিয়াহুর উপর পুরোপুরি চেপে বসে আছেন। এই কট্টরপন্থীরা গাজা যুদ্ধ শেষ হওয়ার চেয়ে এলএনবি ব্রিজ থেকে ঝাঁপ দেয়া শ্রেয় মনে করেন। তাদের লক্ষ্য গাজা দখল করা এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপন করা। এই চরমপন্থী অংশীদারদের রাজনৈতিক ফাঁস থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেতানিয়াহুর সামনে নেই, ফলে চুক্তি করার ক্ষেত্রে তার রাজনৈতিক হাত পা বাঁধা। আমেরিকান কনজারভেটিভদের মতে এই যুদ্ধের সমাপ্তি সম্ভবত ট্রাম্পের উপর নির্ভর করছে। তিনি হয়তো ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে পারেন, যেমনটা পূর্বে আমেরিকা করেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, হামাস তাদের প্রতিশ্রুতি পালনে বিশ্বস্ত হলেও নেতানিয়াহুকে কে নিয়ন্ত্রণে রাখবে? তার সবচেয়ে বড় মিত্র ডোনাল্ড ট্রাম্প? এই সমস্ত ঐতিহাসিক অবিশ্বাস এবং রাজনৈতিক বিতর্কের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তির জন্য নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। বর্তমানে মিশরের শার্ম আল শেখ রিসোর্টে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এই আলোচনার ভিত্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা। নেতানিয়াহু ও ইসরায়েলের জন্য শান্তি চুক্তি শুধু একটি রাজনৈতিক উপকরণ, এক ধরনের রাজকীয় অভিনয়। তারা প্রায়শই চুক্তি দেয়, শর্ত বসায়, তারপরে সেই শর্ত ভঙ্গ করে। গাজার মানুষ আজ তার কার্যকলাপ দেখে হতাশ। মিশরে এখন যে আলোচনা চলছে এটি একটি নতুন সুযোগ, কিন্তু সেই সুযোগ কতটা বাস্তব হবে সেটা নির্ভর করে ইসরায়েল ও নেতানিয়াহুর বিশ্বাসযোগ্যতা ও চুক্তি মানার ইতিহাসের উপর। বন্ধুগণ, মিশরে বর্তমান চলমান যুদ্ধ বন্ধের যে আলোচনা চলছে সেটা কি সফল হবে? আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।